আপনার বক্তব্যে একটি নাম এসেছে, সেটা হয়তো প্রসঙ্গক্রমে আমিও সেই জায়গাটিতে আসতাম, কাজী সালাউদ্দিন। আপনি দেখেন যে একসময় ক্রিকেটাররা সংগঠক হতে পারবে না এরকম একটা প্রচেষ্টা চলেছে, তারপরেও গঠনতান্ত্রিকভাবে ক্রিকেটারদের প্রশাসক হয়ে আসার একটি ব্যবস্থা হয়েছে। কিন্তু ক্রিকেটে যেটা হচ্ছে যে কমন একটা মানুষের একটা ফিলিং যে ভালো ক্রিকেটার কখনো ভালো সংগঠক হতে পারে না। বাট কাজী সালাউদ্দিন যখন 2008 সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়ে আসেন, অনেকেই মনে করেছিলেন যিনি হয়তো বাংলাদেশের ফুটবলকে পরিপূর্ণ করতে পারবেন। পরের 16 বছর, এই 16 বছরে বাংলাদেশের ফুটবল উন্নয়নে উনি কতটা ভূমিকা রাখতে পেরেছেন বলে আপনি মনে করেন, এবং যদি তার ভূমিকাটা নেতিবাচক হয় সেটা কতটুকু ছিল? এই আমি আসলে পজিটিভ বা নেগেটিভ ভাবে বলবো না, বিষয়টা আমার হচ্ছে যে বাস্তবতা। আমি কতটুকু করতে পেরেছি সেটা যদি আমি সেলফ অ্যানালাইসিস না করি বা আমার যদি সেলফ চিন্তাটা না থাকে, তাহলে তো আমি সামনের দিকে এগোতে পারবো না, তাই না? তো আমরা যখন 2008 সালে যখন কাজী সালাউদ্দিন সাহেব যখন আমাদের যে বাফুফের সভাপতি হয়ে আসলেন, আমরা কিন্তু বিগত সময় দেখেছি যে বিভিন্ন ক্রীড়া সংগঠকরা তারা দায়িত্বভার পালন করেছেন। অনেক সময় হয়তো বা আমরা কিছু কিছু জায়গায় তাদের প্রতি কিছুটা অখুশি ছিলাম, বাট তারা কিন্তু চেষ্টা করেছেন আমাদেরকে সর্বোচ্চ খুশি রাখার জন্য বা আমাদেরকে ফ্যাসিলিটিসগুলি দেওয়ার জন্য। কাজী সালাউদ্দিন সাহেব আসার পরে যেটি আমরা স্বপ্ন দেখেছিলাম যে উনি তো একজন ফুটবলার, তো ফুটবলারের যে দুঃখ কষ্ট বা যে চাওয়া যে প্রত্যাশা তিনি সেটা নিজে ভালো করে বুঝবেন। বাট দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে কাজী সালাউদ্দিন সাহেব দায়িত্ব নেওয়ার পরে, আপনার মনে আছে 2010 সালে যখন আমি ক্যাপ্টেন, আমরা এসএ গেমসে গোল্ড মেডেল পাই এবং তিনি সেমিফাইনালে আমাদের সাথে দেখা করে বলেছিলেন যে তোমরা চ্যাম্পিয়ন হও, আমি সুইজারল্যান্ড যাচ্ছি, আমার একটি ফিফার একটি কংগ্রেসের একটি মিটিং রয়েছে, আমি এসে দেখো তোমাদের জন্য কি করি। ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ আমরা সেমিফাইনালে জিতলাম, আমরা ফাইনালে আফগানিস্তানের মতো দলকে আমরা 4-0 গোলে হারালাম এবং পুরো টুর্নামেন্টে কোনো গোল রিসিভ করিনি, আমরা একদম ক্লিন আমরা চ্যাম্পিয়ন হলাম। তো চ্যাম্পিয়ন হওয়ার পরে তো আমরা আমাদের প্লেয়াররা সবাই খুব এক্সপেক্ট করছিল যে হয়তো বা কাজী সালাউদ্দিন সাহেব এসে অথবা আমাদের ফুটবলারদের জন্য কিছু করবেন, বাট দুর্ভাগ্যের বিষয় এক কাপ চাও তিনি খাওয়ান। এই কথাটি আমি ফ্রন্ট অফ সালাউদ্দিন ভাই সামনে, আমি ঢাকা ক্লাবে একটি আপনাদের স্পোর্টসের বিএসজি এর একটি প্রোগ্রাম ছিল, সেখানে কাজী সালাউদ্দিন সাহেব, ওই তৎকালীন আওয়ামী স্বৈরাচার সরকারের যে সালাম মুর্শিদি তিনিও ছিলেন, মানে তৎকালীন যারা ছিলেন আর কি, তাদের সকলের সামনে, এবং অনুষ্ঠানটা পরিচালনা করছিলেন আমাদের যিনি আমাদের ছেড়ে চলে গেছেন। তো আমি যখন সামনাসামনি বলছিলাম তাদেরকে, তারা একজন আরেকজনের দিকে তাকাচ্ছিল, বিকজ রিয়েলিটিটা আমি বলেছি তাকে যে আপনি তো এক কাপ চাও খাওয়ান নাই আমাদেরকে। আমার ফুটবলাররা এখন পর্যন্ত আমাকে বলে যে ভাই আপনি ক্যাপ্টেন ছিলেন, আমাদের বিএফএফ তো কিছুই করলো না আমাদেরকে। তখন কিন্তু তারা পিছন থেকে আমাকে এসে বলছে ভাই আর বইলো না প্লিজ, তারা লজ্জা পাচ্ছে। এই হচ্ছে তাদের চরিত্র। এদের দিয়ে দেখেন সে 2008, তারপরে পরবর্তীতে যে আবার নির্বাচিত হলো সেনি 12 সালে, 16 সালে, 20 সালে, দেখেন এই যে নির্বাচনের পরে এসে তিনি সব সময় প্রত্যাশা দেখিয়েছিলেন। 12 সালের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে, তিনি বলেছিলেন যে 2022 সালে কাতার ওয়ার্ল্ড কাপ খেলবে, বলেছিলেন, একদম জাতীয় দৈনিকে এসছিল। তখন আমি বলেছিলাম কথাটা, যে তখন হয়তো অনেকের কাছে ভালো লাগে নাই, যে সালাউদ্দিন সাহেব যে বলেছেন যে 2022 সালে বাংলাদেশ ফুটবল টিম বিশ্বকাপ খেলবে, এটা পাগলের প্রলাপ ছাড়া কিছুই না, কারণ এটা অসম্ভব ব্যাপার। কারণ আপনার সেই স্ট্রাকচার নাই, আপনার সেই চিন্তা নাই, আপনার সেই পেশাদারিত্ব নাই। আপনি সারাদিন ঘুমান, আপনি রাতে এসে অফিস করেন, আপনি কোনো কাজ করেন না। আপনার ভিতরে একটা মানুষের হিউম্যান বডিতে যেই যেই ধরনের খারাপ গুণগুলো থাকা উচিত সবগুলি তার ভিতরে রয়েছে, সেটা সবাই জানে, এটা ওপেন হয়তো বা অনেকেই বলে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে তিনি কখনোই সুস্থ মস্তিষ্কে চিন্তা করেননি যে আমি যে ফুটবল ফেডারেশনের দায়িত্ব পেয়েছি আমার কি করণীয় রয়েছে, তিনি সেটা কখনোই করেন। এবং দেখেন সেই সালাউদ্দিন সাহেবের সাথে যারা দীর্ঘদিন কাজ করেছে, আমি লাস্ট যে বিএফএফ এর যে ইলেকশন হয়েছে, যদিও ওই যে এফসি ফিফার কিছু বেরিয়ার রয়েছে, যারা কাউন্সিলর রয়েছে তাদেরকে চেঞ্জ করা যাবে না, তাদের ভোটে করতে হবে, না এলে ফুটবল ফেডারেশন নিষিদ্ধ হয়ে যাবে, বিভিন্ন দিস অ্যান্ড দ্যাট বেরিয়ার দিয়ে তারা সেই কিন্তু হাতে তাদের যে স্বৈরাচারের আমলে যে বানানো যে কাউন্সিলর, তাদেরকে দিয়ে কিন্তু সেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সেই কাউন্সিলরদের মাধ্যমেই কিন্তু এখন বিএফএফে সেই স্বৈরাচারের দোসররাই কিন্তু রয়ে গেছে। শুধু হাতে গোনা আমাদের সভাপতি তাবিদ আওয়াল ছাড়া, পাশাপাশি 2-1 জন ছাড়া বাকি সবাই কিন্তু তৎকালীন
সময় তারা ছিল। তো তাদেরকে রেখে আপনি কিভাবে বাংলাদেশ ফুটবলের উন্নতি করবেন, এবং তাদের সে চিন্তাধারা মেন্টালিটি তো চেঞ্জ হয় না। মানুষ এখন তরুণ প্রজন্ম নতুন চিন্তা করছে। আপনি দেখেন বাংলাদেশের ফুটবলের চেয়ে আপনার ইংলিশ প্রিমিয়ার লিগ বলেন, স্প্যানিশ লিগ বলেন, বুন্দেস লিগ বলেন, অন্যান্য দেশের খেলাধুলা আমাদের সন্তানরা, আমাদের নতুন প্রজন্ম, তরুণ প্রজন্ম তারা বেশি খবর রাখে। বাংলাদেশের ফুটবল নিয়ে কয়জন খবর রাখে বলেন? আপনি বিদেশি ফুটবলের সব কথা জিজ্ঞেস করেন, আমাদের সন্তানরা সব মুখস্থ বলে দিবে, বিকজ তারা ওইটা ফলো করে। কিন্তু আমাদের বাংলাদেশের ফুটবলকে আমরা কি সন্তানদের জন্য সেই ফলো করার মতো সেই পরিস্থিতি আমরা রেখে যেতে পেরেছি, মানে করছি আমরা? আমি যে কথাটি প্রথমে বলেছিলাম যে একজন বাবা মা কেন তার সন্তানকে স্পোর্টসকে বেছে নিবে, পেশাদারিত্ব মনোভাব নিবা, পেশাদার হিসেবে সে ভবিষ্যতে যে ডাক্তার ইঞ্জিনিয়ারের পাশে আমার সন্তান একজন স্পোর্টসম্যান হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে। আমরা ওই জায়গাটিতে যদি হিট করতে না পারি, কখনোই আমাদের স্পোর্টসে শুধু ফুটবল না, অন্যান্য ইভেন্টেও আমরা আগাতে পারবো না। আপনি দেখেন ইউরোপের দিকে তাকান, ছোট ছোট বাচ্চারা জন্মের পরেই, ইউরোপ তো ফুটবল সবচেয়ে বেশি জনপ্রিয়, ছোট ছোট বাচ্চারা ফুটবল নিয়ে মাঠে চলে যাচ্ছে, বিকজ তাদের সেই এনভায়রনমেন্ট আছে, সেই কালচার রয়েছে। তারা জন্মের পরে চিন্তা করে যে আমার সন্তান ছেলে হোক বা মেয়ে হোক ফুটবলার হবে, বা আইদার ক্রিকেটার হবে, আইদার অন্য কোনো স্পোর্টসকে বেছে নিবে। ক্ষুদ্র দেশ, কিন্তু আমাদের কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু খেলাকে অনেক বেশি পছন্দ করে। খেলার জন্য মানুষের যে উৎসাহ, যে উদ্দীপনা, সেটা ফুটবল হোক, ক্রিকেট হোক, ইন্ডিভিজুয়াল যে অন্যান্য স্পোর্টসগুলি হোক, অনেক ভালো ট্যালেন্টেড প্লেয়ার আমাদের কিন্তু বাংলাদেশে আছে। ডিউ টু ম্যানেজমেন্ট, ডিউ টু আমাদের এনভায়রনমেন্ট, ডিউ টু আমাদের যে পরিকল্পনা দীর্ঘমেয়াদী, যে আমরা কিছু করতে চাই, সেটা যে কোনো স্পোর্টসই হতে পারে, সেই স্পোর্টসের চিন্তাধারাটা কিন্তু আমাদের কারো ভিতরে নেই। সবাই যার যার মতো করে চলছে, যে এইভাবে টাইমটা পাস করা, আর মুখে মুখে যখন ক্যামেরার সামনে আসে তখন বড় বড় কথা বলা। আমি বলছি যে না, যে আমি রাতারাতি চেঞ্জ করে দিতে পারবো সেটা না, আমি বলছি যে আমাকে স্টার্ট করতে হবে। আমি 5 বছর কিংবা 10 বছর মেয়াদি যদি আমরা কর্ম পরিকল্পনা করতে পারি, তাহলে ডেফিনেটলি একটা চেঞ্জ আসবে। যেমন আমি আপনাকে বলেই দিই যে একটি খেলোয়াড় যখন খেলা শেষ করে, তার ফিউচার কি? আমরা কি আজ পর্যন্ত কেউ চিন্তা করেছি যে আমাদের খেলোয়াড়দের ভবিষ্যৎ কি? একজন সরকারি চাকরিজীবী চাকরি ছেড়ে দিলে সে পেনশন পায়। একজন ব্যবসায়ী, সে তার ইনভেস্টমেন্ট থাকে যে না, আমি যদি অসুস্থ হই বা আল্লাহ না করে কোনো খারাপ কিছু হয়, তাহলে আমার সন্তানরা সেই ব্যবসা থেকে তারা কিছু ভালো কিছু করতে পারবে। বা আমাদের ধরেন যারা বীর মুক্তিযোদ্ধা ছিল, তাদের একটা ভাতা রয়েছে। কিন্তু আমাদের যারা খেলোয়াড় রয়েছে, যারা ন্যাশনালকে রিপ্রেজেন্ট করেছে বা করছে, তাদের খেলা ছেড়ে দেওয়ার পরে তাদের ভবিষ্যৎ কি? সবাই তো আর ক্রিকেটার হতে পারবে না, সবাই তো ফুটবলার হতে পারবে না। একজন ভারোত্তোলন খেলোয়াড় বা একজন ব্যাডমিন্টন খেলোয়াড়, তাদের কিন্তু অনেক ভালো কিছু করার সুযোগ রয়েছে। কিন্তু তারা চিন্তা করে যে আমি যে দেশের জন্য খেলছি, আগামীকালকে আমার পরিবার কি খাবে, কি বাজার করবে, ওই চিন্তা যদি আমার ওই খেলোয়াড়ের ভিতরে থাকে, তাহলে সে কিভাবে ভালো পারফর্ম করবে? আমরা কিন্তু সেটা কখনোই চিন্তা করি না। তো আমাদের ওই জায়গাটাতে আস্তে আস্তে করে কাজ করতে হবে, বাট স্টার্ট করা দরকার। আমরা এখন পর্যন্ত স্টার্ট করতে পারিনি, যার কারণে আমরা সেই গতানুগতিক প্রক্রিয়ার ভিতরেই চলমান রয়েছে। আপনার কথার একটা লক্ষণীয় বিষয়, আপনি যেটা বলছিলেন যে বর্তমানে বাফুফের যে কমিটি আছে তাতে পুরনো লোকজনই বেশি। ডেফিনেটলি, আপনি সবাইকে চেনেন, কিন্তু দিনের শেষে এটা একটা নির্বাচিত বাফুফে। এটা ওই যে ওদের যে সাজানো যে কাউন্সিলর ছিল সেটা দিয়ে হয়েছে। এমন তো না যে আমরা 5ই আগস্টের পরে পরিবর্তিত যে দেশের পরিস্থিতি, সেখানে আমরা নতুনভাবে যারা গত 17 বছর বঞ্চিত হয়েছে, যারা মাঠের ক্রীড়া সংগঠক ছিল, যারা ফুটবলের জন্য নিবেদিত আছে, ম্যাক্সিমাম দেখেন আপনার ব্যবসায়ী দেখেন যে তারা ওই স্বৈরাচারের সুবিধা নিয়ে তারা একজন ক্রীড়া সংগঠক হয়েছে। বাস্তবিক অর্থে কারা এখানে ক্রীড়া সংগঠক রয়েছে? যারা দীর্ঘদিন, যাদেরকে আমরা দেখেছি ছোটবেলা থেকে যে তারা মাঠের ক্রীড়া সংগঠক, যারা নিজের পকেটের পয়সা খরচ করে, নিজের সুন্দর একটি গাড়ি বিক্রি করে, নিজের সংসারের কি বলে, আমি অনেক শুনেছি গল্প যে এরকম তার নিজের ওয়াইফের গয়না বিক্রি করেও এসে ক্লাবে টাকা দিয়েছে, এরকম আমাদের ক্রীড়া সংগঠক ছিল। কিন্তু বাস্তবে দেখেন এখন কি সেই ধরনের কেউ আছে? আমরা সেই রকম কাউকে দেখি নাই। আচ্ছা।